ইভিনিং স্টুডেন্টস, আজকে আমি দ্য প্রপোজাল যে ওয়ান অ্যাক্ট প্লেটা রয়েছে বাই অ্যান্টন চেকভ, এইটা একটু ক্লাসিফাই করব। গল্পটা খুব সহজ, এটা সবারই জানা, খুব কমন গল্প। এখানে তিনটে ক্যারেক্টার রয়েছে, তিনটে ক্যারেক্টারকে নিয়ে এই প্লেটা, এবং এটা একটা কমেডি। তো তিনটে ক্যারেক্টারের মধ্যে রয়েছে লোমভ, রয়েছে নাতালিয়া, রয়েছে চুবুকভ রয়েছে। তো মেন বিষয়গুলো আমি আলোচনা করব এখানে। তো মেন বিষয়টা যেগুলো অনেকের জানা নেই। তো ফার্স্ট দেখো লেখা আছে ওয়ান অ্যাক্ট প্লে, দ্য প্রপোজাল। কে লিখেছেন? অ্যান্টন চেকভ, রাইট। এবং এই ড্রামাটাকে আরেকটা সাবটাইটেলে জানা হয়, সেটার নাম হচ্ছে দ্য ম্যারেজ প্রপোজাল। দ্য ম্যারেজ প্রপোজাল অ্যান্ড ইটস আ কমেডি, এটা একটা কমেডি। সো এইগুলো ভেরি কমন, বাট কিছু আনকমন জিনিস রয়েছে যেগুলো জানা দরকার। যে কোনো টেক্সট যখন আমরা পড়তে যাই তখন আমাদের তিনটে জিনিস অবশ্যই জানা দরকার। ফার্স্ট হচ্ছে টাইম, সেকেন্ড হচ্ছে সেটিং, থার্ড হচ্ছে সোশ্যাল কন্ডিশন। তো প্রথমে যেটা বললাম টাইম, প্রত্যেকটা টেক্সট, পার্টিকুলারলি ড্রামাগুলো যখন আমরা পড়ব, হুম সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের টাইমটা সম্পর্কে জানতে হবে। যে কোনো লিটারেরি টেক্সট নিয়ে যখন আমরা ডিল করব, পার্টিকুলারলি ড্রামা, তো টাইম সম্পর্কে জানবো, সেটিং সম্পর্কে জানবো, আর নেক্সট জানবো অ্যাবাউট দ্য সোশ্যাল কন্ডিশন। টাইম মানে সময়ের কথা বলছে। টাইম মিনস সময়, কোন সময় ড্রামাটা লেখা হয়েছে। কেন সময়ের কথা বলছে? তার কারণ হচ্ছে যখন রাইটার্সরা কোনো লেখা লেখেন বা ড্রামা লেখেন, তখন কিন্তু ওই টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। ওনার কল্পনা, ওনার ভাবনা, ওনার ক্রিয়েশনটা কিন্তু সময়ের ওপরে বেশ করে গড়ে ওঠে। হুম তো এখানে একটা টাইম ম্যাটার করছে এই ড্রামার ক্ষেত্রে। তার কারণ রাইটাররা যখন লেখেন ওই টাইমের সময়, ওই টাইমের বিষয়গুলোকে তুলে ধরেন, ওই টাইমের ইনসিডেন্টগুলোকে তুলে ধরেন, ওই টাইমে কি কি ঘটেছিল সেইগুলোকে তুলে ধরেন। যার ফলে আমাদের টাইমটাকে জানতে হবে। টাইম জানলে আমরা এই প্রপোজাল ড্রামাটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো কি লেখা আছে? টাইম, টাইমের পরে কি লেখা আছে? রিটেন ইন বিটুইন 1888 to 1889, ফার্স্ট পারফর্মড ইন 1890। তো এটা 1888 থেকে 1889 এর মধ্যে লেখা হয়েছিল, এবং 1890-তে, 1890-তে এটা ফার্স্ট স্টেজ হয়, মানে ফার্স্ট এটা পারফর্ম করা হয় অন দ্য স্টেজ। অভিনয় হিসেবে এটা স্টেজে দেখানো হয় ফার্স্ট 1890-তে। তো এই টাইম ওয়াইজ এটাকে বলা হচ্ছে 19th সেঞ্চুরি ড্রামা, 19th সেঞ্চুরি প্লে। হুম তাহলে এই ড্রামাটার বিষয়বস্তু বুঝতে গেলে আমাদের এই 19th সেঞ্চুরির ইভেন্টগুলো বুঝতে হবে। দ্য ইনসিডেন্টস রিলেটেড টু দ্য পিরিয়ড 19th সেঞ্চুরি ইন রাশিয়া। 19th সেঞ্চুরিতে রাশিয়াতে কি কি হয়েছে, কি কি ঘটেছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো 19th সেঞ্চুরি লিটারেচারে কি ডিল করে? আমরা এখানে পাচ্ছি ফেমিনিজম, আইডিয়া অফ ফেমিনিজম। তো কি লেখা আছে এখানে? লেখা আছে দ্য টেক্সট হ্যাজ দ্য স্লাইটেস্ট টাচ অফ ফেমিনিজম অ্যাজ নাতালিয়া হ্যাজ বিন স্ট্রাগলিং ওভার দ্য সিচুয়েশন টু এস্টাবলিশ হার পাওয়ার ওভার লোমভ। It is a kind of deviation from the conventional patriarchal idea about the woman। যেখানে ফেমিনিজমের কথা বলছে, ফেমিনিজম, আইডিয়া অফ ফেমিনিজম কিন্তু এন্টার করেছে 19th সেঞ্চুরি থেকে। সো আইডিয়া অফ ফেমিনিজম আসা মানে পেট্রিয়ার্কি আস্তে আস্তে দূরে সরে যেতে শুরু করেছে। তো এই টেক্সটের মধ্যে পেট্রিয়ার্কাল আইডিয়া রয়েছে, তার মানে মেল ডমিনেশন ওভার দ্য ওমেন। তার মানে নারীরা কিভাবে ওমেন, নারীরা কিভাবে পুরুষদের দ্বারা
শোষিত। তো এই আইডিয়াটা ফেমিনিজমের আইডিয়া। এবং ফেমিনিজম যখন এসছে, ফেমিনিস্ট রাইটার্সরা যারা, তারা দেখাতে চেয়েছেন যে মেয়েরা পুরুষদের থেকে অনেক বেশি আলাদা, এবং মেয়েদের পুরুষের যতটা অধিকার একটা সমাজে কোনো কিছুতে, মেয়েদেরও সমান অধিকার। তো এখানে অধিকারের বিষয়টা কিন্তু গল্পে রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নাতালিয়া স্ট্রাগল করছে ওভার দ্য সিচুয়েশন, টু এস্টাবলিশ হার অথরিটি, তার নিজের অধিকারকে প্রতিষ্ঠার জন্য। যেটা আমরা দেখেছি যে একটা ল্যান্ড নিয়ে, একটা প্লট নিয়ে দুজনের মধ্যে ফার্স্ট ডিবেট হয়েছে, যেটাকে বলা হচ্ছে মিডাও। অ্যান্ড নেক্সট হচ্ছে ডগ, ডগ নিয়ে ডিবেট হচ্ছে। নাতালিয়া বলছে আমার ডগ হচ্ছে বেস্ট, আর এদিকে লোমফ বলছে আমার ডগ হচ্ছে বেস্ট। তো কার ডগ বেস্ট, কার কুকুরটা হচ্ছে সব থেকে উন্নত প্রজাতির, ভালো, সেই নিয়ে এদের মধ্যে কন্ট্রোভার্সি আমরা দেখতে পাই। তো কোনো মতেই নাতালিয়া তার পজিশন ছাড়তে চাইছে না। হুম তো বিষয়টা কি, আইডিয়াটা হচ্ছে নাতালিয়া ইজ ট্রাইং টু এস্টাবলিশ দ্য আইডিয়া অফ ফেমিনিজম ইন দ্য টেক্সট। টেক্সটের মধ্যে ফেমিনিজমের আইডিয়াটাকে নাতালিয়ার চরিত্রের মধ্য দিয়ে রাইটার কিন্তু, প্লে রাইট কিন্তু এস্টাবলিশ করতে চেয়েছেন। হুম যেখানে ফেমিনিস্ট টাচ রয়েছে এখানে নাতালিয়ার মধ্য দিয়ে, যেটা দেখানো হচ্ছে। সো 19th সেঞ্চুরিতে ইনি টেক্সটটা লিখেছেন, এই ড্রামাটা লিখেছেন, কম্পোজ করেছেন, আর 19th সেঞ্চুরিতে ফেমিনিজম এন্টার করেছে। আবার রাইটার, আমাদের যে প্লে রাইট রয়েছেন, যিনি হচ্ছেন চেকভ, এই চেকভ প্লে রাইট, ইনি হচ্ছেন কিন্তু পায়োনিয়ার অফ মডার্নিজম। আর মডার্নিজমের পায়োনিয়ার মানে অবশ্যই ওনার লেখার মধ্যে ফেমিনিজমের টাচ থাকবে। তো সেই ফেমিনিজমের টাচকে উনি দেখাতে চেয়েছেন নাতালিয়ার ক্যারেক্টারের মধ্য দিয়ে, রাইট। হুম যে নাতালিয়া চরিত্রের মধ্যে দিয়ে কিভাবে ফেমিনিজম ফুটে উঠেছে। তো কিভাবে ফুটে উঠেছে ফেমিনিজম, নাতালিয়া নিজের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাইছেন ঝগড়া করে। কার সঙ্গে, লোমভের সঙ্গে। হুম কি নিয়ে ঝগড়া করছে, গ্রিন মিডাও নিয়ে ঝগড়া করছে, ঘাসে কাটা জমি, যে চাষের জমি, সেই নিয়ে ঝগড়া। নাতালিয়া বলছে এটা আমাদের, লোমভ বলছে এটা আমাদের। তো বিষয়টা এটাই যে নাতালিয়া কোনো মতেই হুম নিজের অধিকারটা ছাড়তে চাইছেন না। তার মানে এই যে অধিকার না ছাড়তে চাওয়া, অথরিটি দেখানো, অধিকার দেখানো, এর মধ্য দিয়ে কিন্তু নাতালিয়া ফেমিনিজমের আইডিয়াকে তুলে ধরেছেন। এবং তার সাথে নাতালিয়া কিন্তু কি হিসেবে রোল প্লে করছেন, ডেভিয়েশন ফ্রম দ্য আইডিয়া অফ কনভেনশনাল পেট্রিয়ার্কাল সোসাইটি। হুম তো প্রচলিত যে পিতৃসত্তার যে সমাজ, সেখানে পুরুষ মানুষ সবকিছু, সেই যে কনভেনশনাল আইডিয়া, এই কনভেনশনাল আইডিয়া থেকে বেরিয়ে আসতে চেয়েছেন ক্যারেক্টার অফ নাতালিয়া। এর মধ্য দিয়ে ফেমিনিজমকে এই টেক্সটের মধ্যে তুলে ধরা হয়েছে। ক্লিয়ার, এটা একটা আইডিয়া। তো এদের ডিবেট হয়েছিল কি নিয়ে, এদের ডিবেট হয়েছিল গ্রিন মিডাও নিয়ে, আর কি হয়েছিল, ডগ নিয়ে। স্কুইজার, স্কুইজার হচ্ছে নাতালিয়ার ডগ। নাতালিয়া বলছে আমার ডগটাই বেস্ট। হুম আবার নাতালিয়া বলছে গ্রিন মিডাও এটা আমাদের মিডাও। তার মানে কি, এই মিডাউজ আমাদের, এই গ্রিন মিডাউজ আমাদের। তার মানে বোঝা যাচ্ছে নাতালিয়া যখন ডিবেট করছে, কি নিয়ে ডিবেট করছেন, নাতালিয়া যখন ডিবেট করছেন এই গ্রিন মিডাউজ নিয়ে, এই স্কুইজার ডগ নিয়ে, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছেন ওভার দ্য লোম অফ। তার দ্বারা নাতালিয়ার ক্যারেক্টার কিন্তু ফেমিনিজমের টাচ দিচ্ছে টেক্সটের মধ্যে। ক্লিয়ার, এখান থেকে কোশ্চেন এলে এইভাবেই অ্যান্সারটা দাঁড় করাতে হবে। তো টাইমটা বুঝলে আমরা বুঝবো যে এটা কিন্তু ফেমিনিজমকে রিলেট করছে। টাইম অফ ফেমিনিজম। তো ফেমিনিজম ইজ আ মুভমেন্ট টু এস্টাবলিশ, টু বিল্ড আপ দ্য ওমেন রাইট, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য যে স্ট্রাগল, সেটাই হচ্ছে ফেমিনিজম। এটা কিন্তু দেখাচ্ছে নারীর অধিকার। তো নাতালিয়ার ক্যারেক্টারের মধ্যে নারী অধিকার প্রতিষ্ঠার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে নাতালিয়া স্ট্রাগল করছে ওভার দ্য সিচুয়েশন, লড়াই করছে, ঝগড়া করছে লোমবের সঙ্গে। তার মানে কি, তার অধিকার প্রতিষ্ঠার জন্য। কিসের অধিকার, ওভার দ্য মিডাউজ অ্যান্ড তার স্কুইজার হচ্ছে বেস্ট ডগ। তো এর দ্বারা আমরা যে আইডিয়াটা পাচ্ছি, ফেমিনিজমের আইডিয়া পাচ্ছি। ক্লিয়ার।
তো এটা একটা বিষয় গেল 19th সেঞ্চুরি প্ল্যাটফর্ম থেকে আইডিয়া অফ ফেমিনিজম এইখানে দেখানো হয়েছে এই দ্য প্রপোজাল ড্রামাতে। হুম। আর নেক্সট হচ্ছে কিছু কিছু সোশ্যাল কন্ডিশন কিন্তু সেই সময় ডিল করছিল যখন এই টেক্সটটা কম্পোজ করা হয়, সোসাইটি কেমন ছিল। তো এই যে সোশ্যাল কন্ডিশনের কথা বলা হয়েছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কনভেনশনাল সোসাইটি কেমন ছিল। তো কনভেনশনাল সোসাইটিতে আমরা পাচ্ছি কিন্তু ক্লাস ডিভিশনস, এই যে আপার ক্লাস, মিডল ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস। ক্লিয়ার? এই তিনটে ক্লাস ডিভিশন কিন্তু আমরা পাচ্ছি সোসাইটিতে। আবার বলছি আপার ক্লাস, মিডল ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস, এই তিনটে ক্লাস ডিভিশন কিন্তু সোসাইটিতে দেখানো রয়েছে। সোসাইটির তিনটে ক্লাস ডিভিশন এই ড্রামাটাতে দেখানো রয়েছে ভীষণভাবে। কিভাবে? এখানে আমরা পাচ্ছি যে ক্যারেক্টারগুলোর মধ্যে রয়েছে চুবুকভ। চুবুকভ হচ্ছেন একজন ল্যান্ডলর্ড, ল্যান্ড ওনার, তার মানে একজন অবশ্যই আপার ক্লাস পিপল। আর আপার ক্লাস পিপল হয়ে উনি চাইছেন ওনার মেয়ের বিয়ে দিতে কার সঙ্গে? লোমভের জন্যে। হ্যাঁ, লোমভও একজন ল্যান্ড ওনার, উনিও আপার ক্লাসে বিলং করছেন। তো আপার ক্লাসের আপার ক্লাসের মানুষ হয়ে আপার ক্লাসের মানুষের সঙ্গে মেয়ের বিবাহ রচনা করা, তার মানে কি বোঝা যাচ্ছে? এর দ্বারা একটা সোশ্যাল টেন্ডেন্সি রিফ্লেক্ট হচ্ছে, সামাজিক মানসিকতা। হুম। ক্লাস ডিভিশন রিফ্লেক্ট হচ্ছে। হুম। তো এই যে সোশ্যাল টেন্ডেন্সি, হ্যাঁ, সোশ্যাল টেন্ডেন্সি ওয়াজ টু রিমেন ফিনান্সিয়ালি হেলদি বাই এনি হুক অর ক্রুক, মানে যেভাবে হোক সোশ্যাল স্ট্যাটাসকে, সোশ্যাল ক্লাসকে ধরে রাখাটা। যে আপার ক্লাসের পিপল যারা, তারা কি করে? নিজেদের সোশ্যাল ক্লাসকে ধরে রাখার জন্যে যা কিছু করতে পারে। হুম। লাইক নিজের মেয়েকে একটা ধনী ছেলের সঙ্গে বিয়ে দেওয়া। ক্লিয়ার? যেটা এখানে ঘটেছে যে চুবুকভ একজন ল্যান্ড ওনার, ধনী ব্যক্তি, যিনি চেয়েছেন কি আরেকজন ল্যান্ড ওনারের সঙ্গে তার মেয়ে বিয়ে দিতে, যাতে প্রপার্টির লস না ঘটে, যাতে ওনাদের যে ওয়েলথের যাতে অভাব না ঘটে, সেটাই এখানে লেখা রয়েছে। সোশ্যাল টেন্ডেন্সি ওয়াজ টু রিমেন ফিনান্সিয়ালি হেলদি বাই এনি হুক অর ক্রুক, মানে যে কোনোভাবে সামাজিক মানসিকতা ছিল অর্থনৈতিক অবস্থাকে ধরে রাখা। লাইক গেটিং ম্যারিড টু এনি ডটার অফ ওয়েলদি ফাদার। কিভাবে? কোনো রকমভাবে নিজের ফিনান্সিয়াল স্ট্যাটাসকে ধরে রাখার জন্য একটা ধনী বাবার মেয়েকে বিয়ে করা, যেটা লোমভ করতে চেয়েছিলেন, রাইট? একজন ধনী পিতা চুবুকভ তার মেয়ে নাতালিয়াকে বিয়ে করে নিজের ফিনান্সিয়াল স্ট্যাটাসকে ধরে রাখতে চেয়েছিলেন। ইন দ্য সেম ওয়ে, একইভাবে চুবুকভ একজন ধনী ব্যক্তি, যিনি তার মেয়েকে একজন ধনী ছেলের সঙ্গে বিয়ে দিয়ে একজন ধনী জামাই খুঁজে পেতে চেয়েছিলেন, রাইট? সো এই যে ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটি ধরে রাখাটা হচ্ছে একটা সোশ্যাল টেন্ডেন্সি ছিল সেই সময় ইন দ্য 19th সেঞ্চুরি ইন রাশিয়া। ক্লিয়ার? বিকজ সেটিং অফ দ্য ড্রামা ইজ রুরাল কান্ট্রি সাইড ইন রাশিয়া। দেখো রাশিয়া, রাশিয়া ইজ দ্য সেটিং মানে কোথায়, কোন জায়গাকে এখানে তুলে ধরা হয়েছে এই ড্রামার মধ্যে। সেটিং, সেটাকে বলা হচ্ছে সেটিং। তো সেটিং ইজ রুরাল কান্ট্রি সাইড ইন রাশিয়া। রাশিয়ার সোসাইটিতে ক্লাস ডিভিশন ছিল। তো সেই রাশিয়ান ক্লাস ডিভিশনসগুলোকে তুলে ধরা হয়েছে এখানে। আপার ক্লাস মানুষের টেন্ডেন্সির কথা তুলে ধরা হয়েছে, যেটা বললাম যে চুবুকভ সে নিজে ধনী বলে তার মেয়েকে একজন ধনী ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ফিনান্সিয়াল স্টেবিলিটি ধরে রাখতে চেয়েছিলেন। ক্লিয়ার? ঠিক সেরকম এখানে আমরা ক্যারেক্টার লোমভ, যিনি হিরো অফ দ্য ড্রামা, তাকেও দেখতে পাই কি একটা ধনী শ্বশুরের মেয়েকে বিয়ে করে, একজন ওয়েলদি ম্যানের ডটারকে বিয়ে করে নিজের ফিনান্সিয়াল স্টেবিলিটিকে ধরে রাখতে চেয়েছিলেন। তাহলে ধনীর সঙ্গে ধনীর বিয়ে, এই যে একটা টেন্ডেন্সি, এটা একটা সামাজিক টেন্ডেন্সি, সামাজিক মানসিকতা সেই সময় কিন্তু ছিল 19th সেঞ্চুরিতে রাশিয়াতে, যেটা এই ড্রামাতে ফুটে উঠছে, রাইট? তো নেক্সট কি লেখা রয়েছে? বোথ নাতালিয়া অ্যান্ড লোমভ ফাইনালি রেডি টু কম্প্রোমাইজ। তো ড্রামার মধ্যে আমরা দেখতে পাই নাতালিয়া এবং লোমভ দুজনেই হাজার ঝগড়াঝাটির পরেও নিজেরা একত্রিত হয়ে গিয়েছিলেন, নিজেরা এক হয়ে গিয়েছিলেন এবং
কম্প্রোমাইজ করতে চেয়েছিলেন নিজেদের মধ্যে। তার মানে কি? তার মানে কম্প্রোমাইজিং টু রিটেন দ্য ফিনান্সিয়াল স্টেবিলিটি ওয়েল, ভালোভাবে অর্থনৈতিক সামর্থ্যকে ধরে রাখার জন্য যে কম্প্রোমাইজ করা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটো ক্যারেক্টারের মধ্যে, রাইট? ওকে, মানি অ্যান্ড প্রপার্টি ওয়াজ দ্য সোশ্যাল আইডেন্টিটি, একদম তাই। যে সমাজে তোমার পরিচয় কি, তোমার আইডেন্টিটি কি? তোমার আইডেন্টিটি হচ্ছে তোমার মানি, তোমার টাকা, ঠিক আছে? তো মানি ইজ দ্য সোশ্যাল আইডেন্টিটি অফ ম্যান, অফ দ্য টাইম। তো সেটাকে তুলে ধরা হয়েছে এর মধ্য দিয়ে। এটা আমরা দেখতে পাচ্ছি যে মানি অ্যান্ড প্রপার্টি, এই যে মানি অ্যান্ড প্রপার্টি যেটা নিয়ে ডিল হয়েছে, এই মানি অ্যান্ড প্রপার্টি ওয়াজ দ্য সোশ্যাল আইডেন্টিটি। ক্লিয়ার? তো এই ছিল মোট বিষয়। ড্রামার যে মেন বিষয়গুলো বোঝা দরকার বোঝালাম। ফার্স্ট বলেছি টাইমের কথা, সেকেন্ড বলেছি সেটিংয়ের কথা, কোথায় ড্রামাটা হয়েছে, রুরাল কান্ট্রি সাইড ইন রাশিয়া। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে সোশ্যাল টেন্ডেন্সি কী ছিল। এই তিনটে জিনিস যে বোঝালাম, এই তিনটে জিনিস ভালোভাবে বুঝলে লং অ্যান্সার এখান থেকে করা যেতে পারে, বা ড্রামার মূল বিষয়বস্তু খুব সহজেই বুঝে নেওয়া যেতে পারে। আশা করি এর বাইরে এখানে আর কোনো সমস্যা আসবে না। নেক্সট বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে প্রপোজাল ড্রামাটা, এই প্রপোজাল ড্রামার একটা সাবটাইটেল রয়েছে, সেটা হচ্ছে দ্য ম্যারেজ প্রপোজাল। এই নিয়ে কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। নেক্সট, দ্য প্রপোজাল ড্রামাটা কি? ইটস আ কমেডি, ইটস আ কমেডি, ফার্স কমিক, ফার্স বা কমিক বা ফার্সিক্যাল। এই যে বলছে ফার্স, কমিক আর ফার্সিক্যাল, তিনটের মানেই কিন্তু এই কমেডি বোঝাচ্ছে, রাইট? তো কমেডি, তো পারপাস অফ কমেডি কি? কমেডির উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা জিনিসের তো একটা উদ্দেশ্য থাকে। এখানে হোয়াট ইজ দ্য পারপাস অফ কমেডি? পারপাস অফ কমেডি, কমেডির পারপাসটা কি? ওয়াই দিস কমেডি ওয়াজ কম্পোজড, হ্যাঁ, ওয়াই দিস কমেডি ওয়াজ কম্পোজড, কেন এই কমেডিটা লেখা হয়েছিল বাই চেকভ? হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে লিটারেচারে। তো এখানে এই কমেডির পারপাসটা কি? দুটো আছে। যে কোনো কমেডির দুটো পারপাস থাকছে, সেটা হচ্ছে তোমরা কমেডির অ্যান্সারে এই দুটো টাচ করলে বেশি নম্বর পাবে। ফার্স্ট হচ্ছে টু এন্টারটেন, ফার্স্টে কি লেখা আছে? টু এন্টারটেন, মানে আনন্দ দেওয়া মানুষকে। কমেডির উদ্দেশ্যটা কি? সেটাই হচ্ছে পারপাস অফ কমেডি। তো ফার্স্ট পারপাস কি? টু এন্টারটেন, মানে মানুষকে আনন্দ দেওয়া। সেকেন্ড পারপাসে কি লেখা আছে? টু রেকটিফাই দ্য সোসাইটি, তার মানে সমাজকে সংশোধন করা। কমেডির উদ্দেশ্য শুধু কিন্তু মানুষকে আনন্দ দেওয়া নয়, তার সঙ্গে সমাজকে সংশোধন করা। এটা কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন। হুম, এটা কিন্তু অ্যারিস্টটল বলেছেন, ভীষণভাবে এমফাসিস করেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল সমস্ত ইংলিশ ড্রামাকে কিন্তু অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গিতে ক্লাসিফাই করা হয়। তো আমরা যদি এটাকেও অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গিতে ক্লাসিফাই করি, পারপাস অফ কমেডি কি? কমেডির উদ্দেশ্যটা কি? ফার্স্ট হচ্ছে টু এন্টারটেন, মানুষকে আনন্দ দেওয়া। সেকেন্ড হচ্ছে বা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টু রেকটিফাই দ্য সোসাইটি। টু রেকটিফাই দ্য সোসাইটি মানে সমাজকে সংস্করণ করা, সমাজকে সংশোধিত করা। বাট হাউ টু রেকটিফাই দ্য সোসাইটি? কিভাবে ড্রামা সমাজকে সংশোধন করবে? কি লেখা আছে? বাই লিডিং আস টু দ্য কমন আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ অ্যান্ড বাই মেকিং আস কনসিডারেট। আমরা যখন ড্রামাটা কিভাবে তৈরি হয়, আমাদের মিস্টেকগুলোকে ড্রামার মধ্যে তুলে ধরা হয়, কমেডির মধ্যে আমাদের মিস্টেকগুলোকে তুলে ধরে যখন দেখানো হয়, তখন সেখান থেকে এন্টারটেন তৈরি হয়, রাইট? তো এই আমাদের মিস্টেক্সগুলোকে তুলে ধরা মানে কি? তার মানে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে উই শুড বি রেকটিফাইড ইন আওয়ার লাইফস, রাইট? সো সেই জন্যই বলছে বাই লিডিং আস টু দ্য কমন আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। আমাদের জীবনে, সামাজিক জীবনে এবং ব্যক্তিগত জীবনেও আমাদের জীবনটাকে বুঝে চলা উচিত, এবং সবসময় আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার মধ্য দিয়ে চলা উচিত, এবং আমাদের সবসময় কনসিডারেট হওয়া উচিত, বিবেচক হওয়া উচিত, রাইট? সো এই ছিল পারপাস অফ কমেডি। তো যদি দ্য প্রপোজালকে কমেডি হিসেবে লিখতে বলে, তো আমরা অ্যারিস্টটলের রেফারেন্স দিয়ে এই দুটো পয়েন্টকে আমরা কিন্তু যদি লিখি বেশি নম্বর পাবো। ক্লিয়ার? নেক্সট যেটা আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে ক্যারেক্টার্স। হ্যাঁ, ক্যারেক্টার্স এখানে তিনটে রয়েছে, মেন ক্যারেক্টার। একটা হচ্ছে চুবুকভ, আরেকটা হচ্ছে লোমভ, আরেকটা হচ্ছে নাতালিয়া।
লোমভ হচ্ছে হিরো, রাইট? আর নাতালিয়া হচ্ছেন হিরোইন। ভেরি সিম্পল এই ক্যারেক্টারের বিষয়। তো এই ওয়ান অ্যাক্ট প্লে 3টে ক্যারেক্টারের উপরে বেশ করে কিন্তু গড়ে তোলা হয়েছে। এবার নেক্সট কোশ্চেন অ্যান্সার। এই দ্য প্রপোজাল ওয়ান অ্যাক্ট প্লে থেকে কি কি কোশ্চেন অ্যান্সার হতে পারে বা হয় সেইগুলো আলোচনা করা হয়েছে। তো ফার্স্ট নাম্বার ওয়ানে যেটা রয়েছে, ডেসক্রাইব দ্য কনভেনশনাল সোসাইটি অফ টাইম, কমেডি অফ ম্যানার্স, feminist idea of text, marriage is the prime concern, life means compromise, central idea of play। তো এই যে কটা কোশ্চেন আছে 1 নম্বরে, এই সবগুলোর কিন্তু একটাই নোট হয়, একটাই অ্যান্সার হয়, রাইট? সো এই সবগুলোকে নিয়ে একটাই নোট তৈরি করলে তোমরা পরীক্ষায় নামাতে পারবে খুব সহজে, 10টা নোট মুখস্থ করার কোনো দরকার নেই, রাইট? ডেসক্রাইব দ্য কনভেনশনাল সোসাইটি অফ টাইম, তার মানে সমাজ কি বলছে সেই নিয়ে ডেসক্রাইব করতে হবে, যেটা ড্রামার মধ্যে তুলে ধরেছে, যেটা আমি একটু আগে বুঝিয়েছিলাম সেইভাবে লিখতে হবে। কমেডি অফ ম্যানার্স, যেটা কমেডি অফ ম্যানার্স মানে এখানে সামাজিক বিষয়বস্তুকে তুলে ধরতে হবে, যে সামাজিক বিষয়বস্তু তুলে ধরার মধ্যে দিয়ে এখানে রাইটার বা প্লে রাইট কমেডি করেছেন, রাইট? নেক্সট হচ্ছে ফেমিনিস্ট আইডিয়া অফ দ্য টেক্সট, টেক্সটের মধ্যে ফেমিনিজম রয়েছে, ফেমিনিস্ট আইডিয়া রয়েছে, সেটাও একটা সোশ্যাল ইস্যু, তো এটাকেও তুলে ধরবে। ম্যারেজ ইজ দ্য প্রাইম কনসার্ন, বিয়ে করাটা একটা ব্যক্তিগত এবং সামাজিক উদ্বেগ ছিল। কিভাবে? যে বিয়ে করে, কিভাবে একটা ধনী ছেলেকে বিয়ে করে, কিভাবে একটা ধনী ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে, হ্যাঁ, অর্থনৈতিক নিরাপত্তা তৈরি করা যেতে পারে, এটাও একটা সামাজিক বিষয়। তো লাইফ মিনস কম্প্রোমাইজ, এবং জীবনটাকে সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে যেতে হয়, তো এখানে তো কম্প্রোমাইজ করছেই নিজেদের ফিনান্সিয়াল স্টেবিলিটি ধরে রাখার জন্যে। এখানে দেখা যাচ্ছে যে দুটো ক্যারেক্টারের কথা আমি বললাম, কোন দুটো ক্যারেক্টার এখানে, কোন দুটো ক্যারেক্টারের কথা বলেছি এখানে, আমি বলেছি লোমফ আর নাতালিয়া, এই যে দুটো ক্যারেক্টার আছে হিরো হিরোইন, এরা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করলো শেষ পর্যন্ত। হাজার বনিবনা না থাকা সত্ত্বেও, হাজার ঝগড়া সত্ত্বেও নিজেরা নিজেদেরকে কম্প্রোমাইজ করে নিল বেটার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে, কিভাবে? যাতে নিজেদের ফিনান্সিয়াল স্টেবিলিটি ধরে রাখা যায়। তো তার মানে বোঝা গেছে এই সবগুলোই কিন্তু ছিল একটা সোশ্যাল ইস্যু, একসঙ্গে সবকিছুই কিন্তু একটা সোশ্যাল ইস্যু। ক্লিয়ার? তো এই সবগুলো, এইগুলো যেটা দেখছি 1 2 3 4 5 6, 6টা নোট না হয়ে এটার উপরে একটা নোট তৈরি করলে সেটা পড়লেই একটা লং কোশ্চেনে তোমরা নামিয়ে দিতে পারবে। ক্লিয়ার? নেক্সট যেটা বলার ছিল, এটা আলাদা নোট করতে হবে, সাবটাইটেল, টাইটেল অ্যান্ড সাবটাইটেল নিয়ে একটা নোট করে নেবে, পরীক্ষায় পেয়ে যাবে। এন্ডিং অফ দ্য প্লে, এন্ডিং অফ দ্য প্লে মানে প্লেটা কিভাবে এন্ড করেছে, ড্রামাটা কিভাবে এন্ড করেছে। অবভিয়াসলি হ্যাপি এন্ডিং তোমরা লিখবে, যে ড্রামাটার মধ্যে হ্যাপি এন্ডিং রয়েছে, কিন্তু তার মধ্যে অবশ্যই ইমপ্লিকেশন দিতে হবে যে হ্যাপি এন্ডিংটা কতক্ষণ হ্যাপি থাকবে সেটা কিন্তু বলা যাবে না, আবার সেই হ্যাপি এন্ডিং যেটা হয়েছে এদের মধ্যে সেটা কিন্তু এদের লাইফটা আবার আনহ্যাপিনেসে চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে সুখের সুখের যে শেষটা, সেটা কিন্তু আবার দুঃখের শুরু হতে পারে। তার কারণ এদের ক্যারেক্টারিস্টিক টেন্ডেন্সিটাই এরকম, ঝগড়া করা। না হলে প্রথমে গ্রিন মিডাউস নিয়ে ঝগড়া হয়, তারপরে নাতালিয়া বুঝতে পারে যে ওকে প্রপোজ করতে এসেছিল, যার ফলে ও মানিয়ে নিতে চায় লোমভকে। তো লোমভ যখন আবার ফিরে আসে, পুনরায় দেখা যায় ওদের মধ্যে আবার ডগ নিয়ে একটা ঝগড়া তৈরি হয়, কার ডগ বেশি, কুইজার বেশি ভালো না গেজ ভালো বেশি। তো নাতালিয়া বলছে আমার কুইজার বেশি ভালো, আমার কুইজার সব থেকে বেস্ট। তো বিষয়টা বোঝা গেছে যে একটা ঝগড়া শেষ না হতে হতে এদের আবার একটা ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। তার মানে ঝগড়া যেখানে এদের জীবনের একটা অংশ, সেখানে যতই এদের এন্ডিংটা হ্যাপি এন্ডিং দেখাক না কেন, এটা একটা ইমপ্লিকেশন অফ দ্য প্লে রাইট দ্যাট এদের হ্যাপি এন্ডিং ক্যান বি চেঞ্জড ইন্টু স্যাডনেস অর আনহ্যাপিনেস, রাইট? এটা মাথায় রাখতে হবে যদি এন্ডিং অফ দ্য প্লে নিয়ে কোনো কোশ্চেন আসে পরীক্ষাতে লিখলে, কিন্তু হ্যাপি এন্ডিং নিয়ে সব কিছু লিখলে হবে না, শুধু তার মধ্যে হ্যাপি এন্ডিং লেখার সাথে একটা ইমপ্লিকেশন দিয়ে দিতে হবে যে এদের ক্যারেক্টারিস্টিক্যাল মুভমেন্ট ওয়াইজ এটা গেস করা যায় যে এদের হ্যাপিনেস ক্যান বি changed into sadness or unhappiness in any time. Next, number 4, it's a comedy and farce or farcical drama. এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনে যে যাই নোট দাঁড় করাও না কেন, একটা জিনিস আমি বলবো, ফ্রম দ্য অ্যারিস্টটলস পয়েন্ট অফ ভিউ
যেটা বলেছিলাম যে পারপাস অফ কমেডি, যেটা অ্যারিস্টটল বলেছেন পারপাস অফ কমেডি দুটো। ফার্স্ট হচ্ছে টু এন্টারটেন মানে আনন্দ দেওয়া, সেকেন্ড হচ্ছে টু রেকটিফাই দ্য সোসাইটি সমাজকে সংস্কার করা, এটাও কিন্তু একটা পারপাস অফ কমেডি। তো কমেডির দুটো পারপাস ফ্রম অ্যারিস্টটলস পয়েন্ট অফ ভিউ আমরা কিন্তু টাচ করবো আমাদের নোটে, নাহলে কিন্তু মার্কস কমে যাবে। নেক্সট এবং ফাইনাল নাম্বার 5-এ যেটা বলবো ক্যারেক্টার্স, তিনটে ক্যারেক্টার্স ভালো করে দেখে রাখবে, চুবুকভ, লোমভ আর নাতালিয়া। এই তিনটে ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তিনটে ক্যারেক্টারই ভালো করে দেখে রাখবে, এখান থেকে 5 নম্বরের কোশ্চেন্স আসতে পারে। তো আমি যেটা আলোচনা করলাম তাহলে এই কোশ্চেন্সগুলো করে রাখলে যে কোনো পরীক্ষায় যে কোনো সালে তোমরা দা প্রপোজাল থেকে লং কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, নিঃসন্দেহে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সো এবার আমি এটা এন্ড করব। এখন অবশ্যই আমি আশা করব তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার এটা লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে নিজের ফ্রেন্ডসদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে পরে আমি আরও বেটার এবং আরও অন্য ভিডিও আপলোড করতে আগ্রহী হই। ঠিক আছে, কমেন্ট করতে ভুলবে না। ওকে, বাই বাই।